স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমার চ্যানেলে দুটো নতুন রাইটিং করিয়ে দেবো, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে যে তার দুটো প্যারাগ্রাফ রাইটিং লাগবে। একটা হচ্ছে পলিউশন অফ এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। তো যে আমাকে কমেন্ট করেছো সে বলেছো যে 100 ওয়ার্ডসের মধ্যে লাগবে। তো আমি তাকে রিপ্লাই দিয়েছি ঠিকই, কিন্তু রিপ্লাইয়ের মধ্যে আমি একটা কথা তাকে বলিনি, সেটা এখন ভিডিওর মধ্যে বলছি। আমরা যদি 100 ওয়ার্ডের মধ্যে আমাদের প্যারাগ্রাফ কমপ্লিট করি তাহলে আমাদের প্যারাগ্রাফের সাইজ দাঁড়াবে এইটুকু। ঠিক আছে, 100 ওয়ার্ডের মধ্যে যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের প্যারাগ্রাফের সাইজ এইটুকু দাঁড়াবে, কি তার থেকে আরেকটু বড় হয়তো এতটাই দাঁড়ালো। তো আমার মনে হয় না এইটুকু সাইজের প্যারাগ্রাফের মধ্যে তোমরা 10-এ 10 পেতে পারো। যদি তুমি একজন 9-10-এ পড়া একজন শিক্ষার্থী হও তাহলে অবশ্যই তোমাদেরকে একটু হিউজ আকারে লিখতে হবে, মিনিমাম 300 ওয়ার্ড এরকম তোমাদের শব্দ সংখ্যা রাখতে হবে। যিনি এক্সামিনার হবেন তিনি কিন্তু খাতা দেখার সময় কিছুতেই শব্দ সংখ্যা গুণে দেখবেন না, শুধু প্যারাগ্রাফের সাইজটা দেখবেন যে তুমি কতটা লিখেছো। সাইজ দেখে ঘপ করে নাম্বারটা বসাবে। যদি 100 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লেখো তাহলে এতটা মতন সাইজ হবে, আর সেটা দেখে উনি 5-6 নিজের পছন্দ মতন নাম্বার বসাবেন। আর 300 ওয়ার্ডে তুমি লিখবে, তো যতটা সম্ভব জিস্ট দেওয়ার কথা ততটা দেবে, প্যারাগ্রাফটা সুন্দরভাবে লিখবে, তাহলে দেখবে এক্সামিনার 10-এ 10 দিতে বাধ্য। সেই জন্যই তোমাদের কাছে আমার একটাই বলা, বইতে তোমাদেরকে অনেকবার করে হয়তো বলা থাকে যে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে, 100 ওয়ার্ডের মধ্যে লিখতে, কিন্তু 100 ওয়ার্ডের মধ্যে লেখার কোনো দরকার নেই। যারা একটু ভালো ছাত্রছাত্রী তারা কখনোই 100 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ কমপ্লিট করতে পারবে না, তাদের মিনিমাম 300 ওয়ার্ড হয়ে যাবে, তাই না, কি 250 ওয়ার্ড হয়ে যাবে। সেই জন্য তাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা মনে করছো 100 ওয়ার্ডসের মধ্যে প্যারাগ্রাফ কমপ্লিট করে 10-এ 10 পাবে, তাদের ধারণাটা ভুল। তারা অবশ্যই আজকে থেকে 100 ওয়ার্ডসের ধারণাটা ছেড়ে দাও এবং 250-300 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লেখাটা স্টার্ট করো। তো চলো, আজকে তোমাদেরকে আমি পলিউশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং নিয়ে দুটো প্যারাগ্রাফ রাইটিং লিখিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমাদের হেডিং হয়েছে পলিউশন অফ এনভায়রনমেন্ট, মানে আমাদের পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ সম্পর্কে আমাদের ইংলিশে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো দেখো, প্রথমে বলে দিই, প্যারাগ্রাফটা আমি একটু বড় করেই লিখে দিয়েছি। তোমাদের কারোর যদি মনে হয় এতটা মনে রাখতে পারছো না তাহলে অবশ্যই শর্ট করে নেবে, ঠিক আছে। তো শর্ট তোমরা কিভাবে করবে সেটা আশা করি আমাকে আর বলে দেওয়া লাগবে না, সেটা তোমরা নিজেরা করে নেবে। তো চলো আমরা প্যারাগ্রাফ পড়াটা শুরু করি। দ্য ওয়ার্ড পলিউশন ওয়াজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড পলিউশন। এই পলিউশন শব্দটি মানে এই দূষণ শব্দটি নিয়ে আসা হয়েছে ল্যাটিন শব্দ পলিউশন থেকে, হুইচ মিনস টু মেক ডার্টি, যেটার মানে হচ্ছে নোংরা করা। আওয়ার এনভায়রনমেন্ট ইজ আওয়ার অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ, ঠিক আছে। অনেক অনেক ওয়ার্ড মিনিংয়ে হয়তো তোমরা জানো না, সেগুলো আমি ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা হবে না। আমাদের পরিবেশ হচ্ছে আমাদের সম্পদ। উই শুড নট লস দ্য চার্ম অফ দ্য এনভায়রনমেন্ট বাই পলিউশন। আমাদের উচিত নয় আমাদের পরিবেশের যে সৌন্দর্য সেটা দূষণের কারণে হারিয়ে ফেলাটা আমাদের উচিত নয়। উই শুড ডিল উইথ, এখানে দেখো তোমরা যারা ক্লাস 10-এ পড়ো 9-এ পড়ো তারা অবশ্যই ফ্রেজাল ভার্বের সঙ্গে পরিচিত। এখানে দেখো আমি এটা ইউজ করেছি ডিল উইথ, তাই না। তাহলে ডিল উইথ মানে কি? ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা, বিহেভিয়ার, তাই না। আমরা যারা যারা ফ্রেজাল ভার্বস পড়েছি তারা সবাই জানি যে আচরণ করার ফ্রেজাল ভার্বটা হচ্ছে ডিল উইথ। তাহলে আমি লিখেছি উই শুড ডিল উইথ দ্য এনভায়রনমেন্ট অফ আওয়ার আর্থ লাইক আওয়ার মাদার, বিকজ আওয়ার আর্থ অলসো নার্সার্স আস অ্যান্ড শেল্টার আস। আমাদের অবশ্যই আচরণ করা উচিত আমাদের পরিবেশের সঙ্গে, আমাদের যে পৃথিবীর পরিবেশটা তার সঙ্গে আমাদের আচরণ করা উচিত মায়ের মতন, আমাদের মায়ের মতন। কারণ আমাদের পৃথিবীও কিন্তু আমাদেরকে পুষ্টি দেয় এবং আমাদেরকে আশ্রয় দেয়, আমাদেরকে যত্ন করে। নার্সার্স মানে কিন্তু যত্ন পুষ্টি যা বলতে পারো। অনেক সময় দেখবে অনেক ক্রিমের অ্যাড দেখায় যখন টিভিতে, তখন কিন্তু বলে যে ত্বককে, এই ক্রিমটা আমাদের ত্বককে নারিশ করে। নারিশ মানে কি? এই নারিশ মানে হচ্ছে পুষ্টি করা, মানে পুষ্টি দেওয়া আর কি। তো নার্সার্স মানে এটা ভার্ব ফর্ম, ঠিক আছে। নারিশমেন্টের ভার্ব ফর্ম হচ্ছে নার্সার্স। তো নার্সার্স মানে হচ্ছে যত্ন নেওয়া। আমাদের পৃথিবীও আমাদের যত্ন নেয় এবং শেল্টারাস মানে আমাদেরকে আশ্রয় প্রদান করে থাকে। ইফ দ্য ক্লাইমেট মানে কি? ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু,
ঠিক আছে। ইফ দ্য ক্লাইমেট গেটস পলিউটেড, যদি আমাদের জলবায়ু দূষিত হয়, দেন উইল ইট বি পসিবল ফর আস টু লিভ, এখানে আমি একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করেছি, অবশ্যই এখানে কেউ ফুল স্টপ দেবে না, পুরো সেন্টেন্সটাই কেটে দেবে। দেন উইল ইট বি পসিবল ফর আস টু লিভ, তাহলে কি আমাদের বেঁচে থাকাটা সম্ভবপর হবে যদি আমাদের এই জলবায়ুটা দূষিত হয়ে যায়? দ্য ভেরিয়াস টাইপস অফ পলিউশন আর ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, ল্যান্ড পলিউশন, এয়ার পলিউশন এটসেট্রা। বিভিন্ন ধরনের দূষণগুলো হলো জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, ভূমি দূষণ। ভূমি দূষণ মানে দেখো, সয়েল পলিউশন মানে হচ্ছে মাটি দূষণ, আর ল্যান্ড পলিউশন মানে হচ্ছে ভূমি দূষণ। ঠিক আছে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, তবে একটু পার্থক্য আছে। সয়েল পলিউশন মানে হচ্ছে মাটি দূষণ। ঠিক আছে, মাটি দূষণটা আমরা কিভাবে করে থাকি? প্লাস্টিকের নোংরা ফেলে, প্লাস্টিক জাতীয় জিনিসপত্র ফেলে, অনেক রকম হচ্ছে যেগুলো মাটির সঙ্গে মেশে না, অভঙ্গুর, সেইগুলোকে ফেলে আমরা মাটি দূষণ করে থাকি। আর ভূমি দূষণটা কি দেখো, ভূমি দূষণ আমরা যেভাবে খুশি করতে পারি। ভূমি দূষণ আমরা থুতু ফেলে করতে পারি, আমরা হচ্ছে তরকারির খোসা ফেলে করতে পারি, যেগুলো ভঙ্গুর পদার্থ সেগুলো ফেলেও আমরা ভূমি দূষণ করতে পারি, তাই না? কিন্তু যদি আমরা মাটি দূষণ কিন্তু আমরা সেখানে করছি না, কারণ মাটিটা কিন্তু তৈরি হয়ে যাবে। যদি আমরা ভঙ্গুর পদার্থ আমরা যদি মাটিতে ফেলি, সেটা আমাদের মাটি দূষণ হচ্ছে না, সেটা আমরা মাটির উপকার করছি। কারণ মাটিতে ওই জৈব ভঙ্গুর যে পদার্থগুলো আমরা ফেলছি, তরকারির খোসা বা হচ্ছে অন্য কোনো যেটা ভেঙে যাবে সহজে, সেটা কিন্তু ঠিক ভেঙে গিয়ে সেটা কিন্তু সার তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে সেটা কিন্তু আমরা মাটি দূষণ করছি না, কিন্তু সেটা আমরা ভূমি দূষণ করছি। কারণ ভূমির ওপরে তো আমরা জিনিসটাকে ফেলছি, তাহলে ভূমিটা ওখানে আবর্জনা দিয়ে মানে আবর্জনার ঢিপি তৈরি হচ্ছে, তাহলে সেখানে ভূমি দূষণটা হচ্ছে। তো এইভাবে ভূমি দূষণ আর মাটি দূষণের মধ্যে পার্থক্যটা তোমাদেরকে বোঝালাম। ঠিক আছে, কেউ কেউ হয়তো বলবে যে মাটি দূষণ ভূমি দূষণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু এই পার্থক্যটাই জাস্ট আছে যে মাটি দূষণের ওপর আমরা যদি ভঙ্গুর পদার্থ ফেলি, তাহলে মাটিটা দূষণ হয় না, মাটিটার উপকার হয়, কিন্তু ভূমিটা দূষণ হবে। মানে ওই জায়গাটা আর কি, ওই জায়গাটাতে তো ধরো একটা দৃষ্টিকটু লাগবে ব্যাপারটা দেখতে, তো ওইটা হচ্ছে ভূমি দূষণ, যেটা দৃষ্টিকটু লাগবে ব্যাপারটা দেখতে, এরকম ব্যাপার। তাহলে আমাদের এই পলিউশনগুলো জানা হলো। দ্য কন্টামিনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট আর কল্ড পলিউটেন্টস। কন্টামিনেন্টস মানে হচ্ছে দূষণকারী। ঠিক আছে, কন্টামিনেন্টস মানে দূষণকারী, আর পলিউটেন্টস মানে হচ্ছে দূষক। তাহলে আমরা যেগুলোকে আমাদের পরিবেশের দূষণকারী হিসেবে চিনি, সেইগুলোই হচ্ছে দূষক। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই ফার্স্ট প্যারা গেল। ফার্স্ট প্যারাতে আমরা বুঝলাম, তারপর আমরা সেকেন্ড প্যারা শুরু করব। The main pollutants come from industries. ইন্ডাস্ট্রি মানে কি? শিল্প। ঠিক আছে, এবার ইন্ডাস্ট্রি বিভিন্ন রকম হতে পারে। দেখবে যারা অভিনয় করে, যারা অ্যাক্টর, তারা দেখবে বেশিরভাগ সময় ইন্ডাস্ট্রি কথাটা বেশি ইউজ করে থাকেন। আমি ইন্ডাস্ট্রিতে এত বছর আগে এসেছি, তো অ্যাকচুয়ালি তারা বলতে চাই যে অভিনয় জগতে এসেছি, আমরা অভিনয় জগতে এসেছি, বাট তারা অভিনয় জগতে আসেনি। ইন্ডাস্ট্রি মানে অ্যাকচুয়ালি কিন্তু অভিনয় জগৎ নয়, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প। তারা বলতে চায় যে আমরা অভিনয় শিল্পতে এসেছি, ইন্ডাস্ট্রি মানে বিভিন্ন শিল্পকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে আমাদের মেইন যে দূষকগুলো আছে সেগুলো কিন্তু শিল্প থেকেই আসে, বিকজ দ্য ফ্যাক্টরিজ রিলিজ হার্মফুল অ্যান্ড পয়জনাস গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার। কারণ আমাদের যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু মানে খুব ক্ষতিকর এবং বিষাক্ত গ্যাসগুলো পরিবেশে ছড়িয়ে দেয়। দিস ইজ দ্য কজ। এখানে দেখো, আমি কিন্তু ইস্টটা এখানে মানে নিচেতে লিখতে ভুলে গেছিলাম। ঠিক আছে, তাই এখানে এই চিহ্নটা ইউজ করে আমি ইস্টটা ওপরে লিখেছি। ব্যাপারটা ভালো করে নোটিস করেছো তোমরাও, যখন কিছু ভুলে যাবে এই চিহ্নটা ইউজ করে ওপরে লিখবে। ব্যাপারটা অনেকেই জানো, তাও বললাম। দিস ইজ দ্য কজ অফ এয়ার পলিউশন। এটা হচ্ছে বায়ু দূষণের কারণ। দ্য ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্স মানে কি? দেখো, এফ্লুয়েন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি এফ্লুয়েন্স মানে শাখা প্রবাহ, নদী, এগুলো বোঝায়। ঠিক আছে, কিন্তু যখন ইন্ডাস্ট্রিয়ালের সাথে কথাটা ব্যবহৃত হয় তখন বলা হয় যে শিল্পের আবর্জনা। ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্স মানে হচ্ছে শিল্পের আবর্জনা। ঠিক আছে, তাহলে শিল্পের আবর্জনা আর অলসো ডাম্পড ইনটু ওয়াটার বডিজ। তো শিল্পের আবর্জনাগুলো কিন্তু মানে জলের মধ্যে ডুবিয়ে ফেলা হয়। মানে যখন ওই কারখানা বা ফ্যাক্টরি থেকে ওই আবর্জনাগুলো বেরিয়ে আসে, ধরো আশেপাশে যদি কোনো নদী থাকে, তাহলে কিন্তু ওই নদীতে গিয়ে কিন্তু ওই আবর্জনাগুলো জমা হবে, কজিং ওয়াটার পলিউশন। তার কারণে কি হবে? জলদূষণ হবে। দ্য আদার পলিউটেন্ট রেসপন্সিবল ফর পলিউশন ইজ দ্য স্মোক ফ্রম কম্বিউশন, গ্রিনহাউস গ্যাসেস এমিশন লাইক কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ হাই ইন ইন্ডিয়া। ঠিক আছে, তা এখানে বলেছে যে আরও অন্যান্য যে সমস্ত দূষকগুলো আছে তারাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে একটা মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা ধোঁয়া। মানে আমাদের যে কলকারখানা থেকে বা শিল্পের যে ওই যে চিমনি যেগুলো থাকে আর কি, সেখান থেকে যে ধোঁয়াটা বেরোয়, সেখান থেকে আমাদের
পলিউশন হয়ে থাকে সব থেকে বেশি। গ্রিন হাউস গ্যাস যেরকম কার্বন ডাইঅক্সাইড, যেটা এখন ইন্ডিয়াতে হাইলি এখন পর্যাপ্ত পরিমাণে আছে, সেটা এখন গ্রিন হাউস গ্যাসের নির্গমনের জন্য কিন্তু আমাদের পলিউশন হয়ে থাকে, ঠিক আছে, এয়ার পলিউশন হয়ে থাকে। থার্ড প্যারাতে, এনভায়রনমেন্টাল পলিউশন ইনক্রিজেস গ্লোবাল ওয়ার্মিং ডে বাই ডে। আমাদের পরিবেশ দূষণ কিন্তু গ্লোবাল ওয়ার্মিং দিনের পর দিন বাড়িয়েই চলেছে, মানে আমাদের বিশ্ব উষ্ণায়ন বাড়িয়েই চলেছে। সো দ্য আইস ইন অ্যান্টার্কটিকা ইজ মেল্টিং অ্যান্ড দ্য হার্মফুল গ্যাসেস আর অলসো এমিটিং অ্যান্ড ডিস্ট্রয়িং দ্য হোল আর্থ। তাই সেই জন্য অ্যান্টার্কটিকার যে সমস্ত বরফ আছে সেগুলো সব গলে যাচ্ছে, এবং যে সমস্ত ক্ষতিকারক গ্যাসগুলো ওই নির্গত হচ্ছে তারা আর কি পুরো পৃথিবীকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। দ্য অ্যানিমালস হ্যাভ এন্ডেঞ্জার্ড হচ্ছে ভার্ব ফর্ম, ঠিক আছে, ডেঞ্জারের ভার্ব ফর্ম হচ্ছে এন্ডেঞ্জার্ড, মানে প্রাণীরাও কিন্তু বিপদের মধ্যে রয়েছে, মানে প্রাণীদের জীবন বিপন্ন করছে, ঠিক আছে। দ্য প্ল্যান্টস আর অলসো ডাইং, গাছপালাও মরে যাচ্ছে। কাটিং অফ ট্রিজ ইজ ওয়ান অফ দ্য রিজনস ফর এনভায়রনমেন্টাল পলিউশন। পরিবেশ দূষণের একটা অন্যতম কারণের মধ্যে অন্যতম হচ্ছে গাছ কেটে ফেলা, ঠিক আছে। সো ইনস্টিড অফ কাটিং ট্রিজ, তাই গাছ কাটার পরিবর্তে উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ টু এনহ্যান্স দ্য বিউটি অফ আর্থ। আমাদের উচিত আরও বেশি পরিমাণে গাছ লাগানো ওই পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। অন 5th জুন, 5ই জুন, উই সেলিব্রেট ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আমরা 5ই জুনের দিন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি। বাট উই শুড প্ল্যান্ট ট্রিজ হোয়েন এভার উই থিঙ্ক, কিন্তু আমাদের তখনই গাছ মানে রোপণ করা উচিত যখনই আমরা ভাববো যে এক্ষুনি আমাদের গাছ রোপণ করতে হবে, তো তখনই করতে হবে। ইট ইজ নেসেসারি টু ডু, এটা করা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো ফুল স্টপের পরে আমি আইটা ছোট হাতের দিয়ে রেখেছি, এটা একদম উচিত না, এটা আমার ভুল হয়েছে, এটা তোমরা ঠিক করে নাও, আইটা কিন্তু বড় হাতের হবে, ঠিক আছে, ইট ইজ নেসেসারি টু ডু, এখানে এটা খুবই দরকার করাটা। দেয়ার ইজ অ্যানাদার ডিউটি অলসো দ্যাট উই হ্যাভ টু পারফর্ম, সেখানে আমাদের আরেকটা কর্তব্য আছে যেটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। উই শুড নট ডাম্প দ্য ওয়েস্ট মেটেরিয়ালস ইন দ্য রিভার অর সি ওয়াটার। আমাদের সমুদ্রের জল আর নদীর জলে কিন্তু যে বর্জ্য পদার্থগুলো ফেলাটা একদমই উচিত নয়। উই শুড বার্ন দেম, আমাদের সেগুলোকে পুড়িয়ে ফেলা উচিত। দেন উই উইল বি এবল টু প্রডিউস বায়োগ্যাস, তাহলে আমরা বায়োগ্যাস তৈরি করতে সমর্থ হব। It is the responsibility and commitment of every soul to preserve and protect our environment from getting polluted. এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আত্মার এটা একটা দায়িত্ব এবং আমাদের একটা প্রতিশ্রুতি যে আমরা আমাদের পরিবেশকে সংরক্ষণ করব এবং আমরা সেটাকে দূষণ হওয়া থেকে বাঁচাবো। এখানে আমাদের প্যারাগ্রাফ শেষ হচ্ছে। দেখো প্যারাগ্রাফটা একটু বড়, কিন্তু যদি লিখে আসো তাহলে 10-এ 10 পাবে। এক্সামিনার কিচ্ছু বলবে না যে এত বড় কেন করেছো বা কিছু, কারণ এটা একটা সুন্দরভাবে লেখা হয়েছে, জিস্ট সুন্দর দেওয়া হয়েছে, কেউ কিচ্ছু বলবে না, ঠিক আছে। তাহলে তোমাদের যদি মনে হয় যে একটু ছোট করে নেবে তাহলে ছোট করে নিতে পারো, বেশ কিছু লাইন বাদ দিয়ে দিতে পারো, দ্যাট ইজ নান অফ ম্যাটার। তো আমি কি বলছি, আমাদের প্যারাগ্রাফ এখানে শেষ হয়েছে। যাদের ছোট করতে ইচ্ছা করছে তারা ছোট করে নাও, যারা ছোট করতে ইচ্ছা করছে না তারা এতটাই লিখে দাও, ঠিক আছে, এতটা ভাবে লিখে দাও, কোনো অসুবিধা নেই। আমাদের একটা প্যারাগ্রাফ শেষ হচ্ছে, সেকেন্ড প্যারাগ্রাফটা আমরা শুরু করব গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং আমরা এখানে হেডিং করে নিয়েছি, তো চলো গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে আমরা প্যারাগ্রাফটা সুন্দরভাবে লিখে ফেলি। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য লং টার্ম ওয়ার্মিং অফ দ্য প্ল্যানেটস ওভারঅল টেম্পারেচার। লং টার্ম ওয়ার্মিং মানে হচ্ছে, লং টার্ম কথাটার মানে কি, দীর্ঘমেয়াদী, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে একটা দীর্ঘমেয়াদী উষ্ণতর একটা ব্যাপার, যেটা আমাদের পৃথিবীর ওভারঅল যে টেম্পারেচারটা সেটা বাড়িয়ে দিচ্ছে। Though this warming trend has been going on for a long time, its pace has significantly increased in the last 100 years due to burning of fossil fuels. তো যদিও আমাদের এই যে সবার মধ্যে যে একটা উষ্ণ একটা প্রবণতা আছে, সেটা কিন্তু একটা অনেক সময়ের জন্য ধরে চলে আসছে, এবং এর যে পেস আছে সেটা কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বেড়েই চলেছে। মানে গত 100 বছর ধরে এর যে মাত্রাটা এটা কিন্তু বেড়েই চলেছে, ডিউ টু বার্নিং অফ ফসিল ফুয়েলস। মানে আমরা যে সমস্ত জ্বালানি ব্যবহার করি, কয়লা, কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল, এগুলো কিন্তু সব জীবাশ্ম জ্বালানি। তাহলে এইগুলো যে আমরা এত পরিমাণে ব্যবহার করছি, এইগুলোর কারণে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে। আজকে যারা উনুনে রান্না করে তাদের বাড়িতে কয়লা ছাড়া রান্না হয় না। তারপরে যারা গাড়ি বাস চালায় তারা পেট্রোল ডিজেলেই গাড়ি বাস চালায়, তাহলে সেখানে তো আমাদের জীবাশ্ম জ্বালানিটা ওয়েস্ট হচ্ছে। তাহলে জীবাশ্ম জ্বালানিটার জন্যই কিন্তু আমাদের লাস্ট 100 ইয়ার্স ধরে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে চলেছে। অ্যাজ দ্য হিউম্যান পপুলেশন হ্যাজ ইনক্রিজড
মানে জনসংখ্যা যত পরিমাণে বাড়ছে, সো হ্যাজ দ্য ভলিউম অফ ফসিল ফুয়েলস ইন বার্ন্ড, তত বেশি পরিমাণে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে। পেট্রোল, ডিজেল, কয়লা, তত কেরোসিন তেল তত বেশি পরিমাণে পোড়ানো হচ্ছে। ফসিল ফুয়েলস ইনক্লুড কোল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ফসিল ফুয়েলসের মধ্যে কোনগুলো আছে? জীবাশ্ম জ্বালানির মধ্যে আছে কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস। অ্যান্ড বার্নিং দেম কজেস হোয়াট ইজ নোন অ্যাজ দ্য গ্রিন হাউস ইফেক্ট ইন আর্থস অ্যাটমসফিয়ার। এবং তাদেরকে পোড়ানো মানে হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট তৈরি করা, যেটা আর কি আমাদের পৃথিবীর পরিবেশকে ক্ষতি করছে, তাই তো? সেকেন্ড প্যারাতে আমরা দেখি, দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ হোয়েন দ্য সানস রেজ পেনিট্রেট দ্য অ্যাটমসফিয়ার। গ্রিন হাউস ইফেক্টটা কী জিনিস? গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে যখন সূর্যের রশ্মি আমাদের পরিবেশে, আমাদের পৃথিবীর পরিবেশে যখন প্রবেশ করে, বাট when the heat is reflected off the surface cannot escape back into space. কিন্তু যখন ওই যখন সূর্যের আলোটা প্রতিফলিত হয়ে ফিরে যেতে চায়, তখন কিন্তু আর তখন বাধাপ্রাপ্ত হয়ে আর কিন্তু মহাকাশে ফিরে যেতে পারে না। গ্যাসেস প্রডিউসড বাই বার্নিং অফ ফসিল ফুয়েলস, আমরা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্য যে গ্যাসগুলো তৈরি হয়েছে, সেই গ্যাসটা কিন্তু ওই বায়ুমণ্ডলটাকে ঘিরে আছে এবং সেইগুলো কি করে? প্রিভেন্ট দ্য হিট ফ্রম লিভিং দ্য অ্যাটমসফিয়ার। এবং সেইগুলো ওই ওই রশ্মিটাকে আর ফিরে যেতে দেয় না, ওইখানেই আটকে রেখে দেয়। দিস গ্রিন হাউস গ্যাসেস আর কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বনস, ওয়াটার ভেপার, মিথেন অ্যান্ড নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, সেই গ্রিন হাউস গ্যাসগুলোর নাম কি? কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বনস, জলীয় বাষ্প, ওয়াটার ভেপার মানে হচ্ছে জলীয় বাষ্প, মিথেন অ্যান্ড নাইট্রাস অক্সাইড। দ্য এক্সেস হিট, এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত তাপমাত্রাটা ইন দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ কজড দ্য অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার টু রাইজ ওভার টাইম, আদারওয়াইজ নোন অ্যাজ গ্লোবাল ওয়ার্মিং। যে অতিরিক্ত তাপমাত্রাটা পরিবেশে আছে, সেটাই কিন্তু আমাদের গ্লোবাল টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছে এবং সেটা দিনকে দিন উষ্ণতাটা বেড়েই চলেছে, এবং এইটাকেই আমরা গ্লোবাল ওয়ার্মিং নামে জেনে থাকি। হয়তো অনেকেই ভেবেছিলে যে আগের পাতাতেই আমাদের এই প্যারাগ্রাফটা শেষ হয়ে গেছে, তারা একদম ভুল ভেবেছো। আমাদের এখন এই পাতাতে প্যারাগ্রাফ আছে এবং এটা আমাদের লাস্ট প্যারা। ঠিক আছে, তাহলে চলো আমরা তাড়াতাড়ি প্যারাটা দেখে নিই। গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ প্রেজেন্টেড অ্যানাদার ইস্যু কল্ড ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিংয়ের কিন্তু আরেকটা খুব খারাপ একটা বিষয়, সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। সামটাইমস দিস ফ্রেজেস আর ইউজড ইন্টারচেঞ্জেবলি, হাউএভার দে আর ডিফারেন্ট। মানে বেশিরভাগ সময় কিন্তু এই বাক্যাংশগুলো খুব অন্তর্গতভাবে খুব আমরা ব্যবহার করে থাকি, কিন্তু তারা কিন্তু আলাদা। Climate change refers to changes in weather patterns and growing seasons around the world. জলবায়ুর পরিবর্তন কি বোঝাতে চাইছে? জলবায়ুর পরিবর্তন মানে বলতে চাইছে যে আমাদের যে আবহাওয়াটা, সেটার আবহাওয়ার যে পুরো পরিমণ্ডলটা, সেটাই বদলে যায়, এবং আমাদের যে ঋতুর যে বেড়ে ওঠাটা, ঋতুতে পৃথিবীর আশপাশে যে ঋতুর যে আবর্তনটা, সেই ঋতুর আবর্তনটাও পাল্টে যায় জলবায়ু পরিবর্তনের জন্য। ইট অলসো রেফার্স টু সি লেভেল রাইজ কজড বাই দ্য এক্সপেনশন অফ ওয়ার্মার সিজ অ্যান্ড মেল্টিং আইস শিটস অ্যান্ড গ্লাসিয়ার্স। গ্লোবাল ওয়ার্মিং কজেস ক্লাইমেট চেঞ্জ হুইচ পজেস এ সিরিয়াস থ্রেট টু লাইফ অন আর্থ ইন দ্য ফর্মস অফ ওয়াইড স্প্রেড ফ্লাডিং অ্যান্ড এক্সট্রিম ওয়েদার। বলছে যে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং, আমাদের সমুদ্রের যে উচ্চতাটা, আমাদের সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা, সেটাও কিন্তু আমাদের বাড়িয়ে দিচ্ছে, এবং আমাদের যে সমস্ত হিমবাহ আছে, হিমবাহ থেকে আমাদের বরফ গলিয়ে দিচ্ছে, এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের পৃথিবী একটা ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে, যেখানে সত্যি আমাদের পৃথিবীতে জীবন বাঁচিয়ে রাখাটা খুব থ্রেটের ব্যাপার হয়ে যাচ্ছে, খুবই একটা ভয়াবহ ব্যাপার হয়ে যাচ্ছে। তারপরে আছে এর ফলে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কিন্তু অনেক বন্যা, অনেক ভূমিকম্প, অনেক প্রাকৃতিক দুর্যোগের সমস্যা তৈরি হওয়ার মতন একটা ব্যাপার থেকে যাচ্ছে। সায়েন্টিস্টস কন্টিনিউ টু স্টাডি গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন আর্থ। বিজ্ঞানীরা এখনও প্রচেষ্টা করে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পড়াশোনা করে যাচ্ছে, এবং পৃথিবীর ওপর এর প্রভাবটা কমানোর চেষ্টা করে যাচ্ছে। এইখানে আমাদের প্যারাগ্রাফ শেষ হচ্ছে। তো আশা করছি তোমরা এই প্যারাগ্রাফটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তা আমি অবশ্যই তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের মনে হয় যে অন্য কোনো ইংলিশ প্যারাগ্রাফ বা অন্য কোনো বাংলা প্রবন্ধ রচনা বা ব্যাকরণ বা গ্রামারের যে কোনো সাইডে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তার সেই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য একটা নতুন ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর আজকের আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই এই ভিডিওটা অনেক শেয়ার করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো পরের ভিডিওতে দেখা হবে।